কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ 11ই ফেব্রুয়ারি তোমাদের এসএসসি জিডি পরীক্ষা ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে চলছে। তার আজকে কিন্তু দুটো শিফট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। সেই দুটো শিফটে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো সম্বন্ধে তোমাদের সাথে কিছুটা আলোচনা করতে চলে এসেছি। আমরা প্রতিনিয়ত তোমাদের কথা চিন্তা করে কোন কোন টপিক থেকে এসএসসি জিডি পরীক্ষায় প্রশ্ন আসছে সেই টপিকগুলি তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও 11ই ফেব্রুয়ারি যে প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি এসেছিল, কোন কোন টপিক থেকে সেই প্রশ্নগুলি এসেছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে আমরা চলে এসেছি। তোমরা দেখে নাও কোন কোন টপিক থেকে প্রশ্নপত্র দিচ্ছে এবং সেই টপিকগুলি ধরে ধরে তোমরা যদি পরবর্তী শিফটে যাদের পরীক্ষা আছে সেই টপিকগুলো ধরে ধরে যদি তোমরা প্রস্তুতি নিয়ে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষাটা কিছুটা হলেও ভালো হবে। তো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন বা কি কি টপিক থেকে প্রশ্নগুলো তোমাদের এসেছিল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে এসেছিল যে রুক্মণী দেবী কোন নৃত্যের সাথে জড়িত। তাহলে রুক্মণী দেবী তিনি কিন্তু ভারতনাট্যম যে নৃত্যটি আছে তার সাথে কিন্তু যুক্ত ছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি শিফটে কিন্তু নৃত্য সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন আসছে। তাহলে তোমাদের এই শিফটে কিন্তু এসেছিল যে রুক্মণী দেবী কোন নৃত্যের সাথে জড়িত, তাহলে কিন্তু হয়ে যাবে ভারতনাট্যম। আর এই ভারতনাট্যম যদি বলা হয় কোন রাজ্যে মানে একটি নৃত্য, তাহলে কিন্তু হয়ে যাবে এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যের একটি নৃত্য। তাহলে প্রত্যেকটি নৃত্য কিন্তু তোমরা দেখে নেবে কোন রাজ্যের সাথে জড়িত এবং বিখ্যাত যে ব্যক্তিগণ আছে যে কোন নৃত্যের সাথে কোন ব্যক্তিরা জড়িত সেগুলো তোমরা দেখে নেবে। তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছ ভিটামিন এ এর রাসায়নিক নাম কি। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে রেটিনল। তাহলে ভিটামিন থেকেও তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটে কোনো না কোনো প্রশ্ন আসছে যে রাসায়নিক নাম বা ভিটামিন এর উৎস কি, বি এর উৎস কি, তারপর হচ্ছে আরও বিভিন্ন প্রশ্ন বা এর অভাবে কোনটি রোগ হয় সেই প্রশ্নগুলো কিন্তু আসছে। তাহলে ভিটামিন যে টপিকটা আছে সেটাও কিন্তু এসএসসি জিডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই কিন্তু এই ভিটামিন টপিকটি দেখে যাবে। তারপরের প্রশ্ন যেটা ছিল মিষ্টি বিজ্ঞান কিসের সাথে জড়িত। তাহলে মিষ্টি, তাহলে মধু উৎপাদনের সাথে কিন্তু এটি জড়িত বা মৌমাছি প্রতিপালনের সাথে কিন্তু জড়িত। তাহলে বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞান যেরকম সবুজ বিপ্লব, এখানে বিজ্ঞান হয়ে গেছে, এটা মিষ্টি বিপ্লব হবে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে যে বিভিন্ন বিপ্লব যেরকম আছে সবুজ বিপ্লব, হলুদ বিপ্লব, গোল বিপ্লব, লাল বিপ্লব, এই বিপ্লব সম্বন্ধিত জিনিসগুলি কিন্তু তোমরা পড়ে যাবে যে কোন বিপ্লবের সাথে কোনটা উৎপাদন সাথে জড়িত আর কি, বা কোনটার উৎপাদন বৃদ্ধি করার জন্য সেই বিপ্লবগুলি চালু করা হয়েছিল সেগুলো কিন্তু দেখে যাবে। তারপরে যেটা ছিল যে 2020 সালে শিশু মৃত্যুর হার কত ছিল, অর্থাৎ ভারতবর্ষে 2020 সালে শিশু মৃত্যুর হার কত ছিল তা কিন্তু বলেছে। তাহলে কিন্তু হয়ে যাবে 28.1%। প্রতি 1000 জন শিশুর মধ্যে কিন্তু 28.1% বা 28% শিশু কিন্তু মৃত্যু হয় বিভিন্ন কারণে, সেগুলো কিন্তু দেখে যাবে। অর্থাৎ পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু একটু তোমরা নজর দিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স নতুনের সাথে সাথে পুরনটিও দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটি অবশ্যই ভালো হবে। তারপরে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে সংবিধানের চতুর্থ পার্টে কি রয়েছে। তাহলে সংবিধানের চতুর্থ পার্টে কিন্তু রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যাকে আমরা ডিপিএসপি বলেও জানি। তাহলে এখান থেকে সংবিধানের পার্ট থেকে দেখতো প্রশ্ন আসছে, বিভিন্ন শিফটে দেখতো সংবিধানের বিভিন্ন ধারা বা তফসিল থেকে প্রশ্ন আসছে সেগুলো, অর্থাৎ সংবিধানটা তোমাদের এসএসসি জিডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও সংবিধানের ধারা, পাঠ বা তফসিল বাদম বিভিন্ন সংবিধান সংশোধনী সেগুলোও কিন্তু তোমরা দেখে যাবে। বা যদি বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে কোনটি নেওয়া হয়েছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমাদের যে প্রশ্নটা ছিল এখানে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। একটু ভালো করে দেখে যাবে তোমরা সকলেই। তার পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আইপিএলের অরেঞ্জ ক্যাপ কাদের দেওয়া হয়। তাহলে আইপিএল তোমরা জানো একটি ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট, যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে কিন্তু দুটি ক্যাপ দেওয়া হয়, একটি অরেঞ্জ ক্যাপ, একটি পার্পল ক্যাপ। অর্থাৎ একটি হচ্ছে তোমাদের কমলা টুপি আর একটি হচ্ছে নীল টুপি কিন্তু তোমাদের দেওয়া হয়। তাহলে যে অরেঞ্জ ক্যাপ অর্থাৎ কমলা টুপি যাদের দেওয়া হয় তারা হচ্ছে সবচেয়ে বেশি রান সংগ্রাহক, অর্থাৎ যে আসরে অর্থাৎ 23, 24, 25 যে কোনো আসরে যদি কোনো ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান সংগ্রহ করে থাকে
তাহলে কিন্তু সেই ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। তাহলে আইপিএল থেকেও তোমরা দেখছো প্রতিটা শিফটে বা 1-2টি শিফট বাদ দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসছে। তারপরে বলেছে ডিজেবালা বাবু গানটি কার গাওয়া? তাহলে দেখছো বিভিন্ন মানে গান থেকেও প্রশ্ন আসছে। আগের দিনই হয়তো তোমাদের নাটু নাটু গানটি থেকে প্রশ্ন আসছিল, আজকে কিন্তু এখানে তোমাদের ডিজেবালা বাবু গানটি কার গাওয়া সেই প্রশ্নটা এসেছে। তাহলে তো একজন বিখ্যাত একজন শিল্পী বাদশা তার কিন্তু এই গানটি গেয়েছেন, তিনি কিন্তু এই গানটি গেয়েছেন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আইপিএল 2023-এ পার্পল ক্যাপ কে পেয়েছে? তাহলে একটু আগে আমরা দেখলাম অরেঞ্জ ক্যাপ কাদের দেওয়া হয়, এখানে বলছে 2023 সালে পার্পল ক্যাপ কে পেয়েছে। তাহলে 2023 সালে পার্পল ক্যাপ অর্থাৎ যে বলার সবথেকে বেশি উইকেট নেয় তাকে কিন্তু পার্পল ক্যাপ দেওয়া হয়। তাহলে সেই বলারটা কিন্তু ছিলেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু 2023 সালে পার্পল ক্যাপ পেয়েছিল। অর্থাৎ তোমরা 2023 সালের প্রশ্নটা দিয়ে দিয়েছে, তোমরা 24 সালেরটা দেখে যাবে বা 22 সালে 20 সালে সেইগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে, অর্থাৎ চোখ বুলিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা কমন পেতে পারো। আর অরেঞ্জ ক্যাপ 2023 সালে, যে পার্পল ক্যাপ দিয়েছে 2023 সালে কে পেয়েছে, পরবর্তী শিফটে হয়তো অরেঞ্জ ক্যাপ 2023-এ কে পেয়েছে সেই প্রশ্নটিও দিতে পারে, তাহলে তোমরা দেখে যাবে। তারপরে বলেছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তাহলে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে বিভিন্ন যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেগুলোও কিন্তু দেখে যাবে। এখানে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এসেছে, যার উত্তর হয়ে গেছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাদের মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে সেটা দিতে পারে, বা মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটকে সেটাও দিতে পারে, বা গুপ্ত সাম্রাজ্য থেকে দিতে পারে। এই সাম্রাজ্যগুলি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে যাবে। তারপরে বলেছে ভারতের 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কত % বিকাশের লক্ষ্য ছিল? অর্থাৎ আমরা জানি প্রতি 5 বছর পর কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো আগে, ঠিক আছে। এখন কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম পরিবর্তন হয়ে গেছে, যা এখন নীতি আয়োগ নামে পরিচিত। কিন্তু যখন 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল, সেখানে কিন্তু আমাদের ভারতীয় যে গবেষকরা ছিল বা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কাররা ছিল, তাদের কিন্তু লক্ষ্য ছিল 8.1% বিকাশ করবে আর কি। কিন্তু তারা কিন্তু সেই লক্ষ্য মানে সাফল্য পায়নি, কারণ 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 7.1% কিন্তু আমাদের সাফল্য এসেছিল বা বিকাশ হয়েছিল, অর্থাৎ 8.1 থেকে কিছুটা কম বিকাশ কিন্তু হয়েছিল। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তারপরে যদি আমরা দেখি, তারপরে বলেছে ভারতের সংবিধানের 49 কিসের সাথে জড়িত? অর্থাৎ আমরা আগেই যেটা বললাম তোমাদের, যে পার্ট, শেডিউলস এবং হচ্ছে ধারাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে হচ্ছে সংবিধান সংশোধনী। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধানের ধারা 49 কিসের সাথে জড়িত? তাহলে 49 ধারাটি কিন্তু ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ সংরক্ষণ ইত্যাদির সাথে কিন্তু জড়িত। যেরকম তাজমহল আছে বা লালকেল্লা আছে বা বিভিন্ন মনুমেন্ট, স্থাপত্য, এইগুলো কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আমাদের ধারা 49-এ বলা হয়েছে। তারপরে দেখো আরেকটা ধারা থেকে প্রশ্ন দিয়েছে যে অর্থ কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? তাহলে ধারাটা কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। শুধু ধারা বলে কথা নয়, সংবিধানটাই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তাহলে সংবিধানটা তোমরা ভালো করে পড়ে যাবে। তাহলে অর্থ কমিশন কত নম্বর ধারায় রয়েছে? তাহলে অর্থ কমিশন কিন্তু ধারা 280-তে রয়েছে অর্থ কমিশন। তার পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন ছিল 1950 সালে সুপ্রিম কোর্টের জজের সংখ্যা কত ছিল? তাহলে আমরা জানি ভারতবর্ষের যে বর্তমান সুপ্রিম কোর্ট রয়েছে তা কিন্তু 1950 সালেই প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই সময় অর্থাৎ প্রতিষ্ঠাকালে সুপ্রিম কোর্টের জজের সংখ্যা ছিল 8 জন। কিন্তু বর্তমানে কিন্তু জজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কতজন জজ আছে এবং বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি তুমি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি না জেনে থাকো অবশ্যই জেনে পরীক্ষা দিতে যাবে। তারপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা দেখে নেই। পরে ছিল হচ্ছে নিচের কোনটি জাতীয় উৎসব নয়? অর্থাৎ এখানে তোমাদের 4টি যে কোনো একটা মানে অপশন ছিল, তার মধ্যে বলছে কোনটি জাতীয় উৎসব নয়। তাহলে জাতীয় উৎসব নয়, সেখানে একতা দিবস হয়তো তোমাদের ছিল, তাহলে একতা দিবস কিন্তু হয়ে যাবে যে এটি কিন্তু একটি জাতীয় উৎসব নয়। তাহলে বিভিন্ন উৎসব থেকেও তোমাদের প্রশ্ন আসছে, বিভিন্ন নৃত্য থেকেও আসছে, সংবিধান তো আর থাকবেই, তাছাড়া ভিটামিন, তাছাড়া বিভিন্ন হচ্ছে বংশ, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, তাহলে সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তাছাড়া পরবর্তীতে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সও খুবই গুরুত্বপূর্ণ, যে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবার পর শেখ হাসিনা ভারতের কোন প্রতিনিধির সঙ্গে প্রথম দেখা করেন? তাহলে তোমরা সকলেই জানো বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে বাধ্য হয়ে ইস্তফা দিয়ে ভারতে চলে আসতে হয়েছে, এবং তিনি ভারতে এসেই কিন্তু
অজিত ডোভাল অর্থাৎ আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত ডোভাল, তার সাথে কিন্তু দেখা করেছিলেন। তাহলে এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন জানতে পারলে যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে, তাহলে কিন্তু হয়ে যাবে অজিত ডোভাল। আর শেখ হাসিনা পদত্যাগ করে এসে কিন্তু এই অজিত ডোভালের সাথেই প্রথম মিটিং করেছিল বা দেখা করেছিল। তারপরে বলা হয়েছে সবুজ বিপ্লবের পর কোন বিপ্লব ফল ও শাকসবজি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছিল। তাহলে সবুজ বিপ্লবের পর বলছে কোন বিপ্লবের মাধ্যমে আমাদের ফল ও শাকসবজি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছিল। তাহলে আরেকটা দেখলাম আমরা যে মিষ্টি বিপ্লব, সেটা দেখলাম মধু উৎপাদনের সাথে জড়িত। তাহলে এখান থেকে বিপ্লব থেকে কিন্তু আরেকটি প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের যে ফল এবং শাকসবজি বৃদ্ধির সাথে কোন বিপ্লব জড়িত, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সোনালী বিপ্লব। তারপরে বলা হয়েছে বহিষ্কৃত ভারত কার লেখা। তাহলে বহিষ্কৃত ভারত একটা গ্রন্থের নাম, সেটা কার লেখা সেই গ্রন্থটা জানতে চেয়েছে। তাহলে বিভিন্ন লেখক এবং বই, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বহিষ্কৃত ভারত যে গ্রন্থটি ছিল সেটা কিন্তু বি.আর. আম্বেদকর তিনি রচনা করেছিলেন। আর এই বি.আর. আম্বেদকরই কিন্তু ভারতের সংবিধানও রচনা করেছিলেন। অর্থাৎ এই বি.আর. আম্বেদকর ব্যক্তিটি কিন্তু ভারতের সংবিধান তথা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বি.আর. আম্বেদকর সম্বন্ধেও কিন্তু তোমরা ভালোভাবে জেনে যাবে। তারপরে বলা হয়েছে RGNIYD এর পুরো নাম কি। তাহলে এর পুরো নাম কিন্তু হয়ে যাবে রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট। তাহলে এর পুরো নাম হয়ে যাবে রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট। তারপরে যেটা ছিল সেটা বলা হচ্ছে ভারতের জনগণনা কোন মন্ত্রণালয় অনুষ্ঠিত করে। অর্থাৎ ভারতে জানো তোমরা প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা শুরু হয়, যা শুরু হয়েছিল 1872 সাল থেকে এবং চলে আসছে দীর্ঘ 10 বছর পর পর সেই জনগণনা কিন্তু হয়। কিন্তু ব্যতিক্রম কারণে করোনার জন্য কিন্তু আমাদের 2021 সালের জনগণনা হয়নি, সেটাও তো হয়ে যাবে। তাহলে যে জনগণনাটা করে থাকে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা কিন্তু করে থাকে। তাহলে ভারতের জনগণনা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তার নির্দেশনায় বা তার দেখাশোনায় কিন্তু এই জনগণনাটা হয়ে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসছে, আর এই টপিকগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তাছাড়া বর্তমানে কোন পদে কোন মন্ত্রী রয়েছে, বর্তমানে শিক্ষামন্ত্রীকে, রেলমন্ত্রীকে, তারপরে আমাদের যদি বিভিন্ন আমাদের যে 3টা সেনা আছে অর্থাৎ বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা, তাদের প্রধান কে কে রয়েছেন সেগুলো কিন্তু দেখে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা ছিল সত্যসাধক সমাজকে প্রতিষ্ঠা করে। তাহলে সত্যসাধক সমাজ অর্থাৎ বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সত্যসাধক সমাজ এটা কিন্তু জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু বা এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু বারংবার তোমাদের এই এসএসসি জিডি পরীক্ষায় প্রশ্ন আসছে। আর তোমরা যারা পরবর্তীতে এই এসএসসি জিডি পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই কিন্তু এই টপিকগুলি ভালো করে পরীক্ষা কমপ্লিট করে যাবে। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিকে দেখার জন্য।